কমিউনিজমের অশরীরী আত্মা মালয়েশিয়ার জন্য তত উপকারে আসেনি প্রথম যুগে, যখন মালয়েশিয়া তার প্রতিরক্ষার জন্য অস্ট্রেলিয়ার ওয়াদার উপর নির্ভরশীল ছিল। আশাপ্রদ কিছু ইঙ্গিত সত্ত্বেও 10টি অত্যাধুনিক ব্রিটিশ যুদ্ধ বিমান দক্ষিণ পূর্ব এশিয়া হতে বিদায় গ্রহণের কারণে অস্ট্রেলিয়ার মতামত ছিল বিভক্ত। ব্রিটেনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া যদি শূন্য স্থানে না আসে, তাহলে এটা সম্পূর্ণ আঞ্চলিকতারই বহিঃপ্রকাশ বলে ধরে নেওয়া হবে। আঞ্চলিকভাবে ফিলিপাইন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার পর সভা সংক্রান্ত সমস্যার সমাধান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। যদিও দক্ষিণ ভিয়েতনামের সদস্যপদ সম্পর্কে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। তো যাই হোক, ব্রিটেনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া যদি শূন্য স্থানে না আসে, তাহলে এটা সম্পূর্ণ আঞ্চলিকতারই বহিঃপ্রকাশ বলে ধরে নেওয়া হবে। আঞ্চলিকভাবে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার পর সাবা সংক্রান্ত সমস্যার সমাধান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। মধ্য ডিসেম্বরে এশিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন খুবই সাফল্যজনকভাবে অনুষ্ঠিত হয়েছিল। যদিও দক্ষিণ ভিয়েতনামের সদস্য পদ সম্পর্কে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল, সকল পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয়েছিল যে মে মাসের গোলযোগের পর মালয়েশিয়ার স্থিতিশীলতার উপর অব্যক্ত প্রভাব দেখা গিয়েছে। নির্বাচনী ফলাফল অ্যালায়েন্সকে মোটামুটি কর্মব্যস্ত রাখে। নির্বাচনের সুবিধা লাভের লক্ষ্যে 1952 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যালায়েন্স নির্বাচনের সফলতার জন্য অনেকগুলো সমস্যাকে সাফল্যজনকভাবে মোকাবিলা করে, কিন্তু প্রাথমিকভাবে কোনো সমস্যাই 1969 সালের সমস্যার মতো ব্যাপকভাবে দেখা দেয়নি। নির্বাচনের পরপরই এমসিএ ঘোষণা করে যে চাইনিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার কোনো যোগ্যতা এর নেই, এবং সে কারণে তারা ক্যাবিনেটে বা রাষ্ট্রীয় প্রশাসনে যোগদান করবে না। যাই হোক, বৎসরের শেষান্তে এমসিএ কম বেশি প্রাক নির্বাচনী সময়ের ভূমিকায় নিয়োজিত হয়েছিল এবং 19 মে এর সমস্ত শাখাসহ জরুরি তদারকি ক্যাবিনেটে যোগদান করে। এমসিএর পোস্টমর্টেম নির্বাচনী বিশ্লেষণে সম্ভবত হৃদয় পরিবর্তন করাকেই অধিকতর প্রয়োজনীয় এবং যুক্তিবাদী মনে করেছিল। বিশ্লেষণের উপসংহার এই যে এমসিএ এককভাবে নির্বাচক মণ্ডলী দ্বারা অপ্রত্যাশিতভাবে প্রত্যাখ্যান হয়নি, বরং এটা অন্যান্য বিরোধী ইউএমএনও অথবা প্যান মালায়ান ইসলামিক পার্টির চেয়ে অধিকতর সুবিধাজনক অবস্থায় অবস্থান করে। পিএমআইপি এর চিত্তাকর্ষক বৃদ্ধি, বিশেষত ক্যাপসং পর্যায়ে সংগঠনের উন্নতি এবং 1967 সালের ভাষা বিল সম্পর্কে ইউএমএনও এর সঙ্গে অসন্তোষ ইউএমএনও এর অভ্যন্তরিক কেন্দ্রাভিমুখী শক্তির সম্প্রসারণ ঘটিয়েছিল। ইতোমধ্যে ইউএমএনও এর অন্যতম ব্যক্তিত্ব ডক্টর মাহাথির বিন মোহাম্মদকে টেঙ্কু আব্দুর রহমান কর্তৃক বহিষ্কার করা হয়। অতিশীঘ্র ইউএমএনও এর সেক্রেটারি জেনারেল মুসা হিতামকে বিশ্বাসঘাতকতার জন্য অপসারণ করা হয়। পদচ্যুতির ফলেই ইউএমএনও এর মধ্যে বিভক্তি দেখা দেয়। মূল নেতৃত্বে প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান, ইউএমএনও এর প্রেসিডেন্ট টুন আব্দুর রাজ্জাক, ইউএমএনও এর ডেপুটি প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রধানমন্ত্রী টুন, ডক্টর ইসমাইল স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউএমএনও এর ভাইস প্রেসিডেন্ট সংস্থাপনের প্রতিনিধিত্ব করতে থাকেন। মূলত পারিবারিকভাবে নম্র স্বভাবের এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ ক্ষমতায় ন্যস্ত ছিলেন। সৈয়দ নাসির বিন ইসমাইল এবং সৈয়দ জাফর আলওয়ার, যাদেরকে চরমপন্থী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, বিভিন্ন সময়ে তারা ঊর্ধ্বতন নেতৃত্বের সমালোচনা করেন, যেখানে মালয়ীদের মৌলিক অধিকার জড়িত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতীয়তাবাদী আন্দোলন এবং ইসলামিক ও আরব বিশ্ব সংক্রান্ত বিষয়ে তাদের চমৎকার যোগাযোগ থাকায় তারা সাধারণের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিল। অতীতে সংস্থাপন গ্রুপকে বিরোধিতা করায় তারা নিজেদেরকে আরও অধিক কঠোরভাবে
প্রতিষ্ঠিত করার সুযোগ লাভ করেন। মাহাথির অর্থাৎ ডক্টর মাহাথির মোহাম্মদ এবং মুসা হিতাম মালয়ীদের নিকট জনপ্রিয় না হলেও তারা বিশ্ববিদ্যালয়ে এবং বুদ্ধিজীবী যুব সম্প্রদায়ের নিকট খুবই আবেদন সৃষ্টি করেন। তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কাজেই স্বীয় অভিজ্ঞতার বলে তারা দক্ষতার সঙ্গে রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করতে সক্ষম ছিলেন। মুসা এবং মাহাথির বিশেষ করে শেষোক্ত ব্যক্তি মালয়েশিয়ার বৈদেশিক নীতির রক্ষণশীলতার সমালোচনা করেন এবং আভ্যন্তরীণ ফ্রন্টে তার মৌলিক পরিবর্তনের পরামর্শ দেন। অবস্থা দৃষ্টে মনে হয় যে ইউএমএনও সর্বশেষে এবং এর সমর্থন হারাবে যদি এটা ব্যাপকভাবে অপরিবর্তনীয় বংশগত ব্যবধানকে জয়লাভ না করতে পারে এবং এ সমস্ত লোকদিগকে আকৃষ্ট করতে ও ধরে রাখতে ব্যর্থ হয়। জরুরি আইনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সংগঠন ছিল ন্যাশনাল অপারেশন কাউন্সিল, যার উপর বিভিন্ন গোত্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং ঐক্য স্থাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। যতক্ষণ পর্যন্ত সরকার এ দায়িত্ব সম্পন্ন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জরুরি আইন প্রত্যাহারের ঝুঁকিও নিতে পারবে না। পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র প্রবর্তনের দাবি দৃশ্যত খুবই কম ছিল। বিরোধী নেতৃবৃন্দের কর্মকাণ্ড জরুরি অবস্থার দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। এমতাবস্থায় তাদের পক্ষে কোনো প্রকার মতামত ব্যক্ত করার সুযোগ ছিল না। অবশ্য জনগণ কর্তৃপক্ষের শাসনকেই সমর্থন করতে থাকেন। মালয়ীরা সবসময় বলিষ্ঠ সামাজিক শ্রেণীবিন্যাস রক্ষা করে চলত। অন্যদিকে চাইনিজরা কদাচিত বংশগোত্র এবং পেশায় পৌর দায়িত্ব পালনের ধারণা মেনে চলত। উপরন্তু অধিকাংশ লোকের মতো মালয়েশীয়রা এ ধারণা পোষণ করত যে জীবনের নিরাপত্তা অপেক্ষা রাজনৈতিক স্বাধীনতার মূল্য অনেক বেশি। অ্যালায়েন্স নেতৃবৃন্দ মে মাসের ঘটনার পর এটা স্পষ্টই উপলব্ধি করেছিলেন যে মালয়েশিয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে পশ্চিমা গণতন্ত্র মোটেই উপযোগী নয়। শাসক এলিটদের গণতন্ত্রের প্রতি সমর্থন কম থাকার পিছনে চারটি কারণ ছিল। এক, অব্যাহত আলোচনা অধিকতর সাম্প্রদায়িক উত্তেজনা প্রচণ্ডভাবে বৃদ্ধি করবে। দুই, এলিটদের ঐতিহ্যগত রাজনৈতিক কৃষ্টির প্রতিফলন। তিন, অ্যালায়েন্স অর্থনৈতিক উন্নয়ন এবং অনেক নেতার প্রশাসনিক পটভূমি উন্নয়নের চাপ বৃদ্ধি। চার, নতুন প্রদেশগুলোতে জাতিগত প্রবণতা এবং বিরোধিতার ও আনুগত্যহীনতার মধ্যে সমতা আনয়ন করা। সম্ভবত একদলীয় রাষ্ট্রে অপেক্ষাকৃত কম দৃঢ়তার সঙ্গে এ মনোভাব অনুভব করা হয়েছিল। এতৎসত্ত্বেও স্বাধীনতা আন্দোলনে দলীয় নেতৃত্বের প্রভাব এবং পরবর্তীকালে এর একচেটিয়া ক্ষমতা থাকাকালীন সময় সম্পর্কে ধারণা অ্যালায়েন্স নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল। 1969 সালে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান চলে, ঠিক এই সময় ওই মালয়েশিয়ার ঘটনা প্রবাহের ফলস্বরূপ পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তন সাধিত হয়। উপরন্তু মালয়েশিয়ার জন্য এটা খুবই ব্যয়বহুল বৎসর হিসেবে প্রমাণিত হয়। পার্লামেন্টারি গণতন্ত্র একটি অন্তর্নিহিত কৌশল যার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। নির্বাচনী প্রক্রিয়া দেশের রাজনৈতিক ব্যবস্থায় বৈধতা আনয়ন করে, যার ফলে উলঙ্গ শক্তি প্রয়োগের সম্ভাবনা হ্রাস পায়। এভাবে 1969 সালে অ্যালায়েন্স সরকারের বৈধতা নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যার ফলে এর পক্ষে সর্বপ্রথম সামরিক বাহিনীর হস্তক্ষেপ সম্ভবপর হয়। এনওসিতে যে সমস্ত প্রতিনিধিবর্গ ছিলেন তন্মধ্যে সামরিক বাহিনীর সদস্যরা ইতপূর্বেই রাজনৈতিক পদ্ধতিতে জড়িত হয়ে পড়েন। শুধু তাই নয়, 1969 সালে এমন সন্দেহ দেখা দিয়েছিল যে বেসামরিক কর্তৃপক্ষের উপর সামরিক বাহিনীর চাপ প্রয়োগ ক্রমাগত বৃদ্ধি পাবে। যদি নির্বাচনের মাধ্যমে বৈধতা স্থাপনের প্রক্রিয়া পূর্বাহ্নে বন্ধ হয়ে যায়, তাহলে অন্যান্য নতুন রাষ্ট্রগুলোর মতো সামরিক বাহিনীর হস্তক্ষেপ অপরিহার্যভাবে বৃদ্ধি পাবার সম্ভাবনাই ছিল বেশি। ফরাসি প্রবাদ অনুযায়ী যতটা এটা পরিবর্তন হয় ততই এটা একই থেকে যায়। 1969 সালের মালয়েশিয়ার বেলায় এটা অত্যন্ত বাস্তব হয়ে ওঠে।
পুরাতন প্রতিষ্ঠানসমূহে যারা কার্যরত ছিল তাদের দ্বারাই নতুন প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে থাকে। এভাবে শিক্ষানীতিতে মালয়ী ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে সুপারিশ করা হয়, যার ফলে সাধারণ মালয়েশীয় স্বকীয়তা বজায় থাকে। এর দ্বারা মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়েছিল। অন্যান্য নীতিমালার মধ্যে গ্রামীণ শিল্পের উৎসাহ দান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাধ্যতামূলক নীতি প্রবর্তনের মাধ্যমে অনাগরিকদেরকে চাকুরির সুযোগ প্রদান করা হয়। এ নীতিমালার প্রভাব একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। প্রথম দিকে তাদেরকে মালয়েশিয়ার স্বার্থের পক্ষেই দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে উন্নয়নের ধারা লয় প্রাপ্ত হতে থাকে, অর্থাৎ ক্ষয় হয়ে যায়। এমন একটি নতুন প্রতিষ্ঠান ছিল জাতীয় একতা ডিপার্টমেন্ট। সাম্প্রদায়িক একতা রক্ষা করার জন্য এবং এনওকে সাহায্য করার জন্য এর প্রতিষ্ঠা হয়েছিল। এটা মালয়েশিয়ান আদর্শকে উন্নত করতে সচেষ্ট হয়। একটি জাতীয় কাউন্সিল প্রতিষ্ঠার পরিকল্পনাও গৃহীত হয়। একটি ফোরামের মাধ্যমে খণ্ড খণ্ড রাজনৈতিক মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। আশা করা হয়েছিল যে সাম্প্রদায়িক ভাবাবেগকে প্রজ্বলিত না করে খোলাখুলি মতামত নিরূপণ করা যাবে এবং পার্লামেন্টের বাইরে প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ পরিচালনা করবে সে সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে দুটি সম্ভাবনা হচ্ছে, তারা অতীতের দিকে দৃষ্টি দিয়ে ক্ষণস্থায়ী নিদর্শন হিসেবে অ্যালায়েন্স নেতৃত্বের সংকটকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম, অথবা তারা নিয়ন্ত্রিত গণতন্ত্রকে সমর্থন করেছিলেন। একটি আদর্শগত ও অসাম্প্রদায়িক দল সম্ভবত খুব দক্ষতার সঙ্গে এ সময় সমস্যার মোকাবিলা করতে পারে কতগুলো সতেজ ধারণা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে। 1969 সালে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান চলে, আসাদের ষাট কবিতা লেখা হয়েছিল। এই 69 সালকে কেন্দ্র করে শামসুর রহমান লিখেছিলেন। আসাদের ষাট নিয়ে ঢাকার রাস্তায় মিছিল হয়েছিল। এই সময় এসব ক্ষেত্রে কোনো প্রকার উন্নতি পরিলক্ষিত হয়নি মালয়েশিয়ায়। অবশ্য টিন ও রবারের দাম বৃদ্ধির ফলে অর্থনৈতিক অবস্থায় কিছুটা আশার সঞ্চার হয়, কিন্তু বৃহৎ জনসমষ্টির নিকট এর সুফল তখনও পৌঁছায়নি। এমত অবস্থায় অ্যালায়েন্স পার্টির নেতৃত্বে ব্যাপক পরিবর্তন অপরিহার্য হয়ে ওঠে। তো আমরা এই দীর্ঘ 20-21 মিনিট ধরে পড়ছিলাম মালয়েশিয়ার রাজনীতিতে 1969 সালে বা 1970 সালের দিকে কি কি পরিবর্তন হয়েছে, কি কি অস্থিরতা দেখা দিয়েছে, কি কি সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে, কি কি উগ্রতা দেখা দিয়েছে এবং কিভাবে মালয়েশিয়ার জনগণ, মালয়েশিয়ার সরকার এটাকে কন্ট্রোল বা মেকআপ করেছিল, এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করলাম।